আকুলা পৃথিবীর সাগরের বুকে এক বৃহত্তম সাবমেরিন। যুদ্ধক্ষেত্রে সাবমেরিন যে কি মারাত্মক ভূমিকা রাখতে পারে তা আধুনিক নৌ সমরবিদদের অজানা নেয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক জুড়ে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর সাথে জার্মান সাবমেরিনের যুদ্ধগুলোর কথা অনেকে মনে রেখেছেন। কাজে স্নায়ুযুদ্ধের সময় দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যে সাবমেরিনের পেছনে মরিয়া হয়ে টাকা ঢালবে সেটাই স্বাভাবিক। এর পটভূমিতে সমুদ্রে নামে আকুলা নামের বিশালকায় এক সাবমেরিন। সোভিয়েত নৌবিদ্যার সর্বশ্রেষ্ঠ এ নিদর্শনটি ৮০ ও ৯০-এর দশকে সমুদ্র রাজত্ব করে বেরিয়েছে। বলে রাখা ভালো, আকুলা ক্লাস হিসেবে যে সাবমেরিনের কথা এখানে বলা হচ্ছে তার পোশাকি নাম প্রজেক্ট ৯৪১। মার্কিনরা এ সাবমেরিনগুলোকে টাইফুন ক্লাস হিসেবে অভিহিত করে। মূলত বিভিন্ন দেশে নৌয়ানের প্রকারভেদ করার ধরনে ভিন্নতা থাকার কারণে নামের ক্ষেত্রে এ ধরনের জটিলতা দেখা দেয়। গোটা ৫০ ও ৬০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম এমন সাবমেরিন নির্মাণ করতে শুরু করে। এর পেছনে মূল কারণ ছিল পরমাণু বোমা। সোভিয়েত ও মার্কিন কর্তারা ভাবতেন প্রতিপক্ষ সর্বদা কোনো ছুতায় তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, তার হাতের কাছে পর্যাপ্ত অস্ত্র থাকা প্রয়োজন। পরমাণু বোমার মতো বিধ্বংসী অস্ত্রের আচমকা হামলার শিকার হলে পাল্টা হামলা চালানোর জন্য অস্ত্র মজুত রাখাও প্রয়োজন। এ কাজের জন্য দেখা গেল সাবমেরিন খুবই উপযুক্ত। বিশেষ করে উত্তর মেরুর হিমশীতল বরফের নিচে ঘাপটি মেরে থাকা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যে মারাত্মক এক আতঙ্কের নাম তা দুই দলা জানত। এসব সাবমেরিন যেহেতু দীর্ঘদিন পানির নিচে থাকে তাই তাদের জ্বালানিও লাগে প্রচুর। তাই সাবমেরিনগুলোতে পরমাণু চুল্লি বসানো শুরু করা হলো। কাজটায় প্রথমে সফল হয় যুক্তরাষ্ট্র। তাদের নটিলাস সাবমেরিন এক নাগারে ২ সপ্তাহ পানি তলায় থাকতে পারত। পরমাণু চুল্লিতে জ্বালানি লাগে খুবই সামান্য। ফুয়েল রডগুলো তেজস্ক্রিয়তার কারণে প্রচণ্ড উত্তপ্ত হয়। উত্তপ্ত রডে পানি ঢালা হলে তৈরি হয় বিপুল পরিমাণ বাষ্প। এ বাষ্পকে বিশেষভাবে ব্যবহার করে চালানো হতো সাবমেরিন। সোভিয়েত কেউনিশ বা নভেম্বর ক্লাস সাবমেরিনগুলো ছিল বেশ নিম্নমানের। তাছাড়া এ সাবমেরিনগুলোর সবচেয়ে বড় সমস্যা ছিল এগুলো সাগরের নিচে যাবার সময় প্রচণ্ড শব্দ করত, ফলে মার্কিন সাবমেরিনের সোনার খুব সহজে বুঝে ফেলত তাদের অবস্থান কোথায়। ৭০-এর দশক যুক্তরাষ্ট্র ওহাইও ক্লাস সাবমেরিন সাগরে নামাবে করছে। ৫৫০ ফুট লম্বা এ সাবমেরিনগুলো ছিল তখনকার দিনের বৃহত্তম সাবমেরিন। একনাগারে পানির তলায় ২৪টি পরমাণু বোমাবাহী ট্রাইডেন্ট মিসাইল, পাল্লা প্রায় ৪৬০০ মাইল, নিয়ে নিঃশব্দে ঘুরে বেড়াত এ সাবমেরিনগুলো। এর পাল্টা জবাব হিসেবে ৭০-এর দশকে এক ভাষণে সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিদ ব্রেজনেভ ঘোষণা দেন শীঘ্রই তার দেশ বিরাট এক পরমাণু বোমাবাহী নিউক্লিয়ার ইঞ্জিন সম্পন্ন সাবমেরিন বানাবে। ফলশ্রুতিতে ১৯৮১ সালে জ্বলে নামে আকুলা। রুশ ভাষায় এর অর্থ হাঙ্গর। মার্কিন ও ইউরোপীয়রা রীতিমতো হতভম্ব হয়ে পড়ে, কারণ তাদের ধারণা ছিল এ ধরনের অত্যাধুনিক সাবমেরিন বানাবার মতো সক্ষমতা অর্জন করতে সোভিয়েত ইউনিয়নের কম করে হলেও আরও ১০ বছর সময় লাগবে। জাপানি সাবমেরিনের মতো আকুলার দেহ কয়েক প্রস্থ আবরণ একটির উপর আরেকটি দিয়ে বানানো হয়েছে। এর সুবিধা হল বাইরের আবরণটি ক্ষতিগ্রস্ত হলেও গোটা সাবমেরিন অচল হয়ে পড়ে না। এ কারণে সোভিয়েত সাবমেরিনগুলো অপেক্ষাকৃত চড়া হতো। আকুলার সামনের মজবুত অংশ উত্তর মেরুর শীতল বরফ ভেঙে এগিয়ে যাওয়ার মতো করে বানানো হয়েছিল। মোট ৬টি আকুলা বানানো হয়েছিল ৮০ ও ৯০-এর দশকে। এক একটি বানাতে খরচ হয়েছে প্রায় $১.৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই কারি অর্থ ঢেলে বানানো বিশাল সাবমেরিন স্নায়ুযুদ্ধ পরবর্তী রুশ সরকারের কাছে শ্বেতহস্তিসম হয়ে ওঠে। একে একে সবগুলো আকুলা সাবমেরিনকে অবসরে পাঠানো হয়। কেবল দিমিত্রি দোনস্কো এখনও সাগর চষে বেড়াচ্ছে। রাশিয়া ইতোমধ্যে বোরে ক্লাসের সর্বাধুনিক সাবমেরিন বানিয়ে ফেলায় ধরে নেওয়া যায় আকুলা ক্লাস সাবমেরিনের সামরিক জীবন শেষ হয়ে আসছে। ২০০০ সালে সাবমেরিনগুলো আধুনিকায়নের প্রস্তাব বাতিল করা হয়। রাশিয়া এ বিরাট সাবমেরিনগুলোকে নিয়ে কি করবে তা বুঝে উঠতে পারছেন না কর্তারা। কখনো প্রস্তাব ওঠে তাদেরকে দিয়ে সাগরের তলদেশ দিয়ে উত্তরের তুষার রাজ্যের শহরগুলোতে পণ্য পাঠানোর, আবার কখনো প্রস্তাব ওঠে আবারও সামরিক বাহিনীতে যোগ দেওয়ার। তবে আপাত মনে হয় না এ সাবমেরিনের আর কোনো ভবিষ্যৎ আছে। সমস্যা হল নিউক্লিয়ার সাবমেরিন খোলা জায়গায় ফেলে রাখা যায় না, সাবধানে আলাদা করে তেজস্ক্রিয় মুক্ত করতে হয়। খরচ সাপেক্ষ এ কাজটি করাও অনেক ঝুঁকির ব্যাপার।